দেখেন, প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ইন্টারাপ্ট কি। হুম আমাদের প্রসেসরে যখন যে কোনো কাজ হয়, হ্যাঁ, যে কোনো কাজের ইনিশিয়েশন হচ্ছে শুরু হয় ইন্টারাপ্ট থেকে। যে কোনো কাজে যখন প্রসেসরে ইনিশিয়েট হয় সেটা শুরু হয় হচ্ছে ইন্টারাপ্ট থেকে। এখন এটা বলতে আমি আসলে কি বোঝাচ্ছি, ধরেন গতদিন আমরা যখন মোডস অফ 8255 পড়ছি, হ্যাঁ, লাস্ট লেকচারে তো আসলে এ সেকশন বাদে বাদ বাকি দুটো সেকশনে আমরা লাস্ট লেকচারে 8255 এর যে মোডস অফ অপারেশন ওই জিনিসগুলো পড়ছিলাম। তো এখানে দেখছিলাম যে যদি ইনপুট হ্যান্ডশেকিং বা আউটপুট হ্যান্ডশেকিং যাই হোক না কেন, সেক্ষেত্রে আমাদের টোটাল যে প্রসিজারটা সেই প্রসিজারে ইন্টারাপ্টের একটা ভূমিকা থাকে। ঠিক আছে, যেমন এখানে আমরা যদি একটু দেখি, আমরা পড়ে আসছি এটা ক্লাসে, আমাদের মানে একটু দেখলেই মনে পড়বে যে ফর এক্সাম্পল আমরা ধরে নিছিলাম আমাদের 8086 আছে, 8255 আছে, আর সেই সাথে আমাদের একটা আউটপুট ডিভাইস আছে। এখন এই আউটপুট ডিভাইসটা, আমাদের এই আউটপুট ডিভাইসে প্রসেসর থেকে ডেটা আসবে। তো যখন প্রসেসর থেকে ডেটা আসে তখন আমাদের প্রথম প্রি রিকুইজিটটা ছিল হচ্ছে ইন্টারাপ্ট সিগন্যালটাকে হাই থাকতে হয়। এটা ছিল হচ্ছে আউটপুট হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে। ঠিক তেমনি ইনপুট হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে যখন ইনপুট ডিভাইস প্রসেসরে ডেটা পাঠায় তখন কি হয়, আমাদের যখন এই ইনপুট ডিভাইস থেকে 8255 এর বাফারে ডেটা আসে তখন 8255 সেই ইনফরমেশনটা 8086 কে জানায় একটা ইন্টারাপ্ট সিগন্যালের মাধ্যমে। তো আমরা এই যে এই ইন্টারাপ্ট, সেই ইন্টারাপ্ট সিগন্যাল নিয়ে এখন কথা বলবো যে এই বিষয়টা কি বা টোটাল প্রসেসটা আসলে কিভাবে হচ্ছে। আমাদের ইনপুট ডিভাইস হোক আউটপুট ডিভাইস হোক, যে ধরনের ডিভাইসে হোক না কেন, প্রসেসরের সাথে যে কমিউনিকেশন হয় সেই কমিউনিকেশনের শুরুটা হয় হচ্ছে একটা ইন্টারাপ্ট থেকে। ঠিক আছে, এখন ইন্টারাপ্টের বেসিক বিষয়টা আমরা বোঝার জন্য আমরা এখানে একটা ইন্টারাপ্টের সাথে প্রসেসর কিভাবে রেসপন্স করে সেই জিনিসটা বুঝতে হবে। ফর এক্সাম্পল ধরেন, ইন্টারাপ্ট মানে কি, কোনো কিছুতে বাধা দেয়া, তাই না? যেমন আমি পড়াচ্ছি আপনারা ডিস্টার্ব করতেছেন, তাহলে এটাও এক ধরনের ইন্টারাপ্ট। তো প্রসেসরের জন্য আসলে ইন্টারাপ্টটা কি? ফর এক্সাম্পল প্রসেসর একটা যে মানে যে কোনো একটা কাজ করতেছে বা কোনো একটা প্রোগ্রাম সে এক্সিকিউট করতেছে, এই টাইমে যদি অন্য কোনো ডিভাইস তাকে কোনো ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠায় তাহলে সেই জিনিসটাকে আমরা ইন্টারাপ্ট বলছি। ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠানো বলতে আসলে কি বোঝায়, যেমন দেখেন ধরেন আমি কিবোর্ডে একটা ক্লিক করলাম, কিবোর্ডে একটা কি প্রেস করলাম, মাউসে একটা কি মাউসে একটা ক্লিক করলাম, বা একটা আমি প্রিন্টিং কমান্ড দিচ্ছি, এই যে সবকিছু, হ্যাঁ, এই সবকিছুই কিন্তু ইনিশিয়েশন হচ্ছে একটা ইন্টারাপ্ট সিগন্যাল থেকে। ঠিক আছে, ধরেন আমি কোন একটা ভিডিও প্লে করতেছি আমার ফোনে, এখন এই ভিডিও প্লে করতে করতে আমার কাছে একটা মেসেজ আসলো কিংবা আমার একটা কল আসলো, তো আমি ওই জিনিসটা রিসিভ করলাম বা আমি ওই মেসেজটা ওপেন করলাম, তাহলে কি একটা প্রোগ্রাম থেকে আমি আরেকটা প্রোগ্রামে যাচ্ছি, তাই না? তার মানে কি ওই টাইমে প্রসেসর একটা প্রোগ্রাম অলরেডি এক্সিকিউশনে ছিল, সেই জিনিসটা মাঝপথে রেখে সে কিন্তু আরেকটা এক্সিকিউশনে যাচ্ছে। তো আমি একটা ভিডিও দেখতেছিলাম, ওই মুহূর্তে একটা মেসেজ আসলো, তো আমি ওইটা ওপেন করলাম, করে পড়ে আবার আমি আমার মেইন কাজে ব্যাক করলাম। আগে যে ভিডিওটা দেখতেছিলাম ভিডিওটাতে ব্যাক করলাম। এখন যখন আমি ফর এক্সাম্পল একটা ভিডিও দেখতেছি, ওই টাইমে যদি কোনো আমার কল আসে, আমি ফোনটা কেটে দিয়ে, কথা বলা শেষ করে ফোনটা কেটে দিয়ে আমি কিন্তু মানে একদম শুরু থেকে আবার শুরু করব না, আমি যেখান থেকে ছিলাম সেখান থেকে শুরু করব, তাই না? তো প্রসেসরের বিষয়টাও সেম। হ্যাঁ, ফর এক্সাম্পল প্রসেসর কোন একটা প্রোগ্রাম এক্সিকিউশন করতেছে, সেটা যে কোনো কিছুর হতে পারে। এই টাইমে যদি অন্য কোনো ডিভাইস কোনো রিকোয়েস্ট পাঠায় এবং প্রসেসর সেটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে ওই প্রোগ্রামটা, ওইটার করেসপন্ডিং প্রোগ্রামটা এক্সিকিউশনের পর প্রসেসরকে আবার মেইন প্রোগ্রামে ব্যাক করতে হয়। তাহলে মেইন প্রোগ্রামের জন্য এটা কিন্তু কাইন্ড অফ ইন্টারাপশন হলো, এই জায়গা থেকে আসলে ইন্টারাপ্ট শব্দটা আসছে। তো এই জিনিসটা এখানে একটা ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে যে ফর এক্সাম্পল প্রসেসর যে কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট করতেছে, এটা যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, যে কোনো প্রোগ্রাম হতে পারে, কিছু একটা সে এক্সিকিউশন করতেছে। এখন এই এক্সিকিউশনের মাঝামাঝি মনে করেন আপনি কিবোর্ডে একটা কি প্রেস করলেন, তাহলে কি হবে, কিবোর্ডের করেসপন্ডিং যে আইএসআর সেটাকে এক্সিকিউট করার জন্য প্রসেসর একটা ইন্টারাপশন পাবে। এখন এখানে আইএসআর বলতে আমি কি বোঝাচ্ছি, যে কোনো ইন্টারাপ্টের সাথে সাথে প্রসেসরকে ওইটার ওই ইন্টারাপ্টের স্পেসিফিক আইএসআর এক্সিকিউট করতে হয়। আইএসআর এর ফুল ফর্ম হচ্ছে, আইএসআর এর ফুল ফর্ম কি সেকশন, আপনাদের জানার কথা না? আইএসআর এর ফুল ফর্ম কি?
ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, ঠিক আছে? আইএসআর মানে হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। তো ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা কি? ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটাও একটা প্রোগ্রাম, ঠিক আছে? এটাও একটা প্রোগ্রাম, একটা ফাংশন। তো ধরেন আপনি কোনো প্রিন্টার ইনস্টল করতেছেন, হ্যাঁ, ফার্স্ট টাইম পিসিতে। তো তখন কি হয়, যখন এই যে ইনস্টল করা হয় তখন ওইটার করেসপন্ডিং আইএসআর কিন্তু আপনার প্রসেসরের যে মেমোরি, আমাদের এই মেমোরিতে কিন্তু সেভ হয়। কিংবা আমি একটা কিবোর্ড ইনস্টল করতেছি, ফার্স্ট টাইম যখন ইনস্টল করা হয় এটার করেসপন্ডিং আইএসআর কিন্তু মেমোরিতে সেভ হয়। মাউসের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা ইনপুট আউটপুট ডিভাইসের ক্ষেত্রেই তাই। তার মানে কি, আমি যদি কিবোর্ডে একটা মানে কি প্রেস করি তাহলে কিবোর্ডের করেসপন্ডিং আইএসআরটা এক্সিকিউট হয়। আমি যদি মাউসে একটা ক্লিক করি তাহলে মাউসের করেসপন্ডিং আইএসআরটা এক্সিকিউট হয়। আমি যে ডিভাইসেরই কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে মিউট করে ফেলাম, ঠিক আছে? আচ্ছা, মানে যে ডিভাইসেরই ইন্টারাপ্ট আসুক না কেন, সেই ডিভাইসের করেসপন্ডিং আইএসআরটা কিন্তু এক্সিকিউট হয়। এখন দেখেন, ধরেন প্রসেসর একটা প্রোগ্রাম এক্সিকিউট করতেছিল, এর মাঝখানে যে কোনো ডিভাইস থেকে একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসলো যে তুমি আমার আইএসআরটা এক্সিকিউট করে দাও, ফর এক্সাম্পল কিবোর্ড থেকেই আসলো। তাহলে প্রসেসর ওই টাইমে কি করবে? প্রসেসর ওই টাইমে কিবোর্ডের যে আইএসআর সেখানে যাবে এবং মানে ওইটা মেমোরির যেখানে আছে সেখানে যাবে এবং সেটাকে এক্সিকিউট করে আবার মেইন প্রোগ্রামে ব্যাক করবে। যেটা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই হয়, যে আমরা যদি একটা কাজ করতে করতে ফোন বা পিসিতে একটা কাজ করতে করতে আরেকটা মানে আরেকটা কাজে যখন জাম্প করি, তখন কি হয়, একটা প্রোগ্রাম থেকে কিন্তু আরেকটা প্রোগ্রামে চলে যায়, ঠিক আছে? তারপর ওই প্রোগ্রাম থেকে আবার ব্যাক করতে হয়। তো যাই হোক, ইন্টারাপ্টের কনসেপ্টটা এরকম যে মেইন প্রোগ্রাম এক্সিকিউশনের সময় অন্য কোনো ইনপুট বা আউটপুট ডিভাইস থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসে, তাহলে প্রসেসর কি করবে, ওই টাইমে তার নিজস্ব মেইন প্রোগ্রাম এক্সিকিউশন বাদ দিয়ে সে ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবে এবং সেটাকে এক্সিকিউট করবে, এক্সিকিউট করে আবার মেইন প্রোগ্রামে ব্যাক করবে। তার মানে এতক্ষণ যা বললাম, যদি কেউ সামারি জিজ্ঞেস করে যে ইন্টারাপ্ট জিনিসটা আসলে কি, তাহলে ইন্টারাপ্টটা হচ্ছে এমন একটা সিগন্যাল যেটা প্রসেসর যখন পায় তখন তাকে কোরেসপন্ডিং আইএসআর এক্সিকিউট করতে হয়। আমি আবার রিপিট করতেছি, কি বললাম, যে ইন্টারাপ্ট হচ্ছে এমন একটা সিগন্যাল যেটা প্রসেসর পেলে তাকে কোরেসপন্ডিং আইএসআর এক্সিকিউট করতে হয়। কিবোর্ডের ইন্টারাপ্ট পেলে কিবোর্ডের আইএসআর এক্সিকিউট করবে, প্রিন্টারের ইন্টারাপ্ট পেলে প্রিন্টারের কোরেসপন্ডিং আইএসআর এক্সিকিউট করবে, মাউসেরটা পেলে মাউসের কোরেসপন্ডিং আইএসআর এক্সিকিউট করবে, যেটাই পাক না কেন সেটার কোরেসপন্ডিং আইএসআর সে এক্সিকিউট করবে। তার মানে ইন্টারাপ্ট প্রসেসরকে একটা আইএসআর এক্সিকিউশন করতে মানে প্রভোক করে, ঠিক আছে? যেটার করেসপন্ডিং আইএসআর হবে সে মানে যে ডিভাইসেরই হোক না কেন, বা এটা সবসময় যে হার্ডওয়্যার ডিভাইসেরই শুধু হবে এরকম না, সফটওয়্যার ইন্টারাপ্টও হয়, সেক্ষেত্রে সেদিকে আমরা আসতেছি পরে। আপাতত এতটুকু মনে রাখি যে যখনই প্রসেসর কোনো ইন্টারাপ্ট পাবে তখন ওইটার করেসপন্ডিং আইএসআর এক্সিকিউট হবে। যেমন মোডের ক্ষেত্রে আমরা বলতেছিলাম না, যে ইনপুট ডিভাইস, ফর এক্সাম্পল এই যে ইনপুট ডিভাইস, হ্যাঁ, ইনপুট ডিভাইস যখন ডেটা পাঠায় তখন কি হয়, ইনপুট ডিভাইসের ডেটাটা 8255 এর বাফারে আসে, 82558086 কে জানায় যে আমার কাছে ডেটা আছে, তুমি রিসিভ করে নিয়ে যাও। তো 8255 কি করে, ওকে একটা ইন্টারাপ্ট সিগন্যালের মাধ্যমেই কিন্তু এই জিনিসটা জানায় যে আমার কাছে ডেটা আছে, তাই না? এই জানানোর বিষয়টা একটা ইন্টারাপ্ট সিগন্যালের মাধ্যমে যায়। তো 8086 যখন এই ইন্টারাপ্টটা পায় তখন সে কিন্তু কি করবে, যে রিড সিগন্যাল দিয়ে রিড করে নিবে না, রিড সিগন্যাল দিয়ে তো রিড করে নিবে, তাই না? এখন এর জন্য তাকে কি করতে হবে, সে যে রিড সিগন্যাল দিয়ে রিড করে নিবে এর জন্য কিন্তু তাকে কিবোর্ডের করেসপন্ডিং আইএসআরটা এক্সিকিউশন করতে হবে, এক্সিকিউশন করে সে রিড সিগন্যাল দিয়ে এটাকে রিড করে নিবে। প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রেই বিষয়টা সেম। তাহলে প্রসেসর যখন কোনো ইন্টারাপ্ট পাবে তখন ওইটার করেসপন্ডিং ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা আইএসআর কে সে এক্সিকিউশন করবে, ঠিক আছে? এখন দেখেন, আমাদের এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে, ধরেন একটা মেইন প্রোগ্রাম রান হচ্ছিল, প্রসেসর কোন একটা প্রোগ্রাম এক্সিকিউশন করতেছিল। এখন
এই এক্সিকিউশন করার মাঝপথে যে বা যে কোনো একটা জায়গায় যে সে একটা ইন্টারাপ্ট পেল, সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে, সেটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট হতে পারে, সফটওয়্যার ইন্টারাপ্ট হতে পারে। এখন যখনই কোনো ইন্টারাপ্ট সে পাবে, তার কাজ কি? আইএসআর কে এক্সিকিউট করা বা ইন্টারাপ্ট সার্ভিস রুটিনকে এক্সিকিউট করা। এখন চিন্তা করেন, সে মেইন প্রোগ্রাম এক্সিকিউশন করতেছিল, সেখান থেকে সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউশনে যাবে। তাহলে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন যখন সে এক্সিকিউশনে যাবে, মনে করেন ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউশনে গেল, এক্সিকিউশন করলো, করার পর কি তাকে মেইন প্রোগ্রামে ব্যাক করতে হবে না? মেইন প্রোগ্রামটা যেখান থেকে রেখে গেছিল, ফর এক্সাম্পল মেইন প্রোগ্রামটা আমি ধরে নিচ্ছি যেটা 20 লাইনের একটা প্রোগ্রাম, তাহলে 10 লাইন পর্যন্ত সে এক্সিকিউশন করে গেছিল। 10 লাইন পর্যন্ত যখন সে এক্সিকিউশন করছে, তারপরে সে একটা ইন্টারাপ্ট পাইছে, দেন সে ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যে সেটাকে এক্সিকিউশন করছে। এখন এক্সিকিউশন যখন হয়ে গেছে, সে আবার কি করবে? মেইন প্রোগ্রামে ব্যাক করবে, তাই না? তো মেইন প্রোগ্রামে ব্যাক করা কি এতটা সহজ? এর জন্য কি লাগবে? সে যখন মেইন প্রোগ্রামে ব্যাক করতে চাইবে, এর জন্য কি লাগবে পোলাপান? বলেন। সে মেইন প্রোগ্রাম থেকে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে গেল, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনকে সে এক্সিকিউশন করলো, করে সে আবার ব্যাক করতে চায়, তাহলে তার কি লাগবে ব্যাক করার জন্য? ব্যাক করতে চাইলে কি লাগবে? মাইনাস তো এখন কপালে, অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় সবগুলো হাজির হয়ে যায়, তাছাড়া কোনো খেয়াল থাকে না ক্লাসে। সে যদি ব্যাক করতে চায়, হ্যাঁ, স্ট্যাক স্ট্যাক কেন লাগবে? কেন লাগবে স্ট্যাক? ও কি কথা বলতে পারে না? হুম, বাবা মোবারক, আপনি ভিডিওটা অফ করে দেন, হ্যাঁ? স্ট্যাক কেন লাগবে? কি কারণে স্ট্যাক লাগবে? ও মাইকে প্রবলেম আছে। আচ্ছা, ঠিক আছে, দেখেন। মেইন প্রোগ্রাম এক্সিকিউশন করতেছিল, সেখান থেকে সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে গেল, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউশন করে সে আবার মেইন প্রোগ্রামে ব্যাক করবে। আমরা যখন পেরিফেরালের প্রোগ্রাম গুলো পড়ছিলাম, 7 সেগমেন্ট হইতে পারে, ডট ম্যাট্রিক্স হতে পারে, সেখানে আমরা ডিলে লুপ তৈরি করছিলাম, মনে আছে আপনাদের? ডিলে লুপ যখন বানাইছিলাম, এখন আমরা একটা ডিলে লুপ তৈরি করছি যাতে কিছুক্ষণ টাইম দিলে হয়, আর উপরে অনেকবার আমরা কি করছি, যখনই দরকার পড়ছে আমরা লিখছি হচ্ছে কল ডিলে, এরকম লিখছি না? কল ডিলে লিখছি, তার মানে কি এই ডিলে কে কল করতেছি, যখনই কল ডিলে বলতেছি তখন কি হচ্ছে, এই ডিলে লেভেলে সে চলে যাচ্ছে, তারপর ডিলে এক্সিকিউশন হচ্ছে, তারপর যখন ডিলে এক্সিকিউশন শেষ হচ্ছে তখন নিচে আমরা একটা রিটার্ন ইনস্ট্রাকশন ইউজ করছি। এই রিটার্ন ইনস্ট্রাকশনের অর্থ কি? রিটার্ন ইনস্ট্রাকশনের অর্থ হচ্ছে সে যেখান থেকে এই ডিলে লুপ আসছিল তার পরের ইনস্ট্রাকশনে যেন ব্যাক করে। খেয়াল করেন, সে যদি এরকম বিষয়টা হয় যে কল ডিলে, এই লাইন থেকে সে ডিলে লেভেলে জাম্প করলো, তারপর ডিলে এক্সিকিউশন করে আবার যদি সে কল ডিলেতে জাম্প করে, তাহলে কি হবে? এটা তো ইনফাইনাইট টাইম চলতে থাকবে ডিলে লুপটা, তাই না? সো এটা তো করা যাবে না। তার মানে সে যেখান থেকে যে লাইন পর্যন্ত এক্সিকিউশন করে গেছে, তার পরবর্তী লাইনে তাকে ফিরতে হবে, উপরে নিচে অন্য কোথাও না। যে পর্যন্ত এক্সিকিউশন করে গেছে, তার পরের যে লাইন সেই লাইনে তাকে ফিরতে হবে। তাহলে এখানের কনসেপ্টটাও তাই। ধরেন মেইন প্রোগ্রামের 10 নাম্বার লাইন পর্যন্ত সে এক্সিকিউশন করে গেছে, তাহলে তাকে ফিরতে হবে 11 নাম্বার লাইনে। তাহলে 11 নাম্বার লাইনের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা তাকে রেখে যেতে হবে স্ট্যাকে। মন দিয়ে বুঝেন কি বলতেছি। 11 নাম্বার লাইনের যে অ্যাড্রেস, সেটা তাকে রেখে যেতে হবে স্ট্যাকে। সেই ইনফরমেশন গুলো, দ্যাট মিনস যে পর্যন্ত এক্সিকিউশন হইছে তার পরবর্তী ইনস্ট্রাকশনের ইনফরমেশন গুলো, তার যে অ্যাড্রেস গুলো, সেই অ্যাড্রেস গুলো সে রেখে যাবে হচ্ছে স্ট্যাকে। স্ট্যাকে রেখে তারপর সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা এক্সিকিউশন করবে, করে তারপর যখন আবার ব্যাক করবে, তখন স্ট্যাক থেকে ওই অ্যাড্রেস নিয়ে সে ব্যাক করবে। এই জন্যই আমরা বলি যে মানে যতবারই আসলে টেম্পোরারি ভাবে কোনো ডেটা স্টোর করার প্রয়োজন হয়, তখন প্রসেসর সেই ডেটাগুলো
স্ট্যাক মেমোরিতে রেখে দেয়। ঠিক আছে, তার এক্সাম্পল হচ্ছে এটা, যে আমি একটা ফর এক্সাম্পল একটা অ্যাপ্লিকেশন অন করে রাখছি, এখন ওইখান থেকে অন্য কোনো অ্যাপ্লিকেশনে গেলাম, তাহলে যখন ওই জিনিসটা আমি মিনিমাইজ করব বা ওই জিনিসটা আমি বন্ধ করে আগেরটাতে ব্যাক করব, আগেরটার অ্যাড্রেস কিন্তু আমার লাগবে। তো সেই জিনিসগুলো আসলে মেমোরি স্ট্যাকে রেখে যাচ্ছে প্রসেসর, এবং যখন দরকার পড়তেছে সেখান থেকে সে নিয়ে আসতেছে। এখন এখানে আরেকটা বিষয় বোঝার মতো আছে। ধরেন মেইন প্রোগ্রাম থেকে সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে গেল, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউশন করে আবার মেইন প্রোগ্রামে ব্যাক করলো। এই যে মেইন প্রোগ্রামে ব্যাক করবে, তার জন্য কি তার ফিজিক্যাল অ্যাড্রেস লাগবে নাকি শুধু অফসেট অ্যাড্রেস হলেই হবে? আপনাদের কি মনে হয়? হুম, সে যে মেইন প্রোগ্রামে ব্যাক করবে, এর জন্য কি তার ফিজিক্যাল অ্যাড্রেস লাগবে নাকি শুধু অফসেট অ্যাড্রেস হলেই হবে? প্রসেসরের কি আসলে অফসেট অ্যাড্রেস দিয়ে, শুধুমাত্র অফসেট অ্যাড্রেস দিয়ে কোনো কাজ হয়? বলে পান? যখন সে ব্যাক করবে তার কি ফিজিক্যাল অ্যাড্রেস লাগবে নাকি শুধু অফসেট অ্যাড্রেস হলেই চলবে? কি মনে হয় আপনাদের? এসব ফিজিক্যাল অনলাইন অ্যাড্রেস ক্লাস লাগবে। নেওয়ার কোনো মানে নাই, তাই না? এসব অনলাইন ক্লাস হওয়ার কোনো দরকার আছে? আমি তার থেকে সেলফ স্টাডি দিয়ে দেই, সে সেলফ স্টাডি সিলেবাস থেকে পরীক্ষা হবে। ক্লাসে আসলে আমার মাথাটা, অনলাইন ক্লাসে পড়াতে আসলে আমার মাথা গরম হয়ে যায়। অবশ্যই ফিজিক্যাল অ্যাড্রেস লাগবে, তাই না? ফিজিক্যাল অ্যাড্রেস কেন লাগবে? ফিজিক্যাল অ্যাড্রেস ছাড়া কি আসলে প্রসেসর ওই অ্যাড্রেসে যেতে পারবে? পারবে না। প্রসেসর যেকোনো কাজই আসলে ফিজিক্যাল অ্যাড্রেস থেকেই তো হয়, তাই না? আমরা আমাদের সুবিধার জন্য, স্টোরিং এর সুবিধার জন্য সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস ইউজ করি, কিন্তু অ্যাকচুয়ালি যখন প্রসেসর কাজ করে তখন তো আসলে তার ফিজিক্যাল অ্যাড্রেসই লাগে। ওই যে আমরা অ্যাড্রেস কম্পিউট ইঞ্জিন পড়ছিলাম না, যে অ্যাড্রেস কম্পিউট ইঞ্জিন কি করে, সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস থেকে ক্যালকুলেশন করে ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করে, তারপরে সেই ফিজিক্যাল অ্যাড্রেসে যে তার যে কাজ করা দরকার সে কাজ করে। তাহলে এখানেও বিষয়টা হচ্ছে, চিন্তা করে দেখেন, আমাদের আসলে ফিজিক্যাল অ্যাড্রেসটা লাগবে, প্রসেসর আসলে ফিজিক্যাল অ্যাড্রেসটা লাগবে। আপনাদের, আমরা একদম শুরুতে সেগমেন্টেশন যখন পড়ছিলাম, তাই না? আমাকে বলেন তো, যে কোনো প্রোগ্রাম যখন আমরা লিখি সেটা কোন সেগমেন্টে স্টোর হয়? প্রোগ্রাম লিখলে সেটা কোন সেগমেন্টে স্টোর হয়? প্রোগ্রাম বেসিক্যালি কোন সেগমেন্টে যে স্টোর হয়? প্রোগ্রাম কি ডেটা সেগমেন্টে স্টোর হয়? কোড সেগমেন্টে স্টোর হয় না? কোড সেগমেন্টে। কোড কোড সেগমেন্ট। স্টোর হয়, তাই না? তাহলে কোড সেগমেন্টে স্টোর হলে কোড সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেসটা কোথায় থাকে? কোড সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেস কোথায় থাকে, এটা আমার প্রশ্ন। কোড সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেস কোথায় থাকে? সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস কোথায় ম্যাম থাকে? সিএস রেজিস্টারে। সিএস রেজিস্টার আর অফসেট অ্যাড্রেস, অফসেট অ্যাড্রেস কোন রেজিস্টারে থাকে? ম্যাম আইপি। আইপি রেজিস্টারে আইপি থাকে। রেজিস্টার। তাহলে যখন দরকার পড়ে তখন এই সিএস থেকে সেগমেন্ট অ্যাড্রেস, আইপি থেকে অফসেট অ্যাড্রেস নিয়ে সিএস ইন্টু 10H প্লাস অফসেট, ওই সূত্র ধরে অ্যাড্রেস কম্পিউট ইঞ্জিন ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করে দেয়। এটাই তো ঘটনা। এখন নর্মালি যখন আমরা অন্য প্রোগ্রামগুলো লিখছিলাম, ফর এক্সাম্পল পেরিফেরালের যে প্রোগ্রামগুলো লিখছিলাম, ওইখানে আমরা যতবার ডিলে কল করছি, আমার এখানে আছে হচ্ছে প্রোগ্রামগুলো, 1 মিনিট। তো দেখেন, এখানে আমরা টাইমার নামে একটা ডিলে তৈরি করছি, খেয়াল করা, ডিলে লেভেল তৈরি করছি যেখানে ডিলে তৈরি হয়,
তারপর আমরা এখান থেকে বলছি কল টাইমার, তাই না? এখন এখানে যে ডিলেটা তৈরি করছি, মনোযোগ দিয়ে দেখেন, এই যে এই অংশটুকু, এটা কি এই কোডের ভেতরে না বাইরে? মানে এটার জন্য কি আলাদা কোনো প্রোগ্রাম লিখছি আমরা? কি মনে হয়? না না এটার জন্য তো আলাদা কোনো প্রোগ্রাম লিখিনি, তাই না? এটা আমি যে প্রোগ্রামটা ডট ম্যাট্রিক্সে যে প্রোগ্রামটা লিখছি, এর ভেতরেই এই ডিলে লুপটা আছে। তার মানে কি, যদি আমি এই কল টাইমার থেকে, মানে টাইমারকে কল করতে বলছি, তাহলে কল হয়ে প্রোগ্রাম কন্ট্রোল এখানে যাবে। এই জিনিসটা যখন এক্সিকিউশন শেষ হবে, এই রিটার্নের থ্রু সে স্ট্যাক থেকে অফসেট অ্যাড্রেসটা নিয়ে কোথায় রিটার্ন করবে? এই পরবর্তী ইনস্ট্রাকশনে, তাই না? পরবর্তী ইনস্ট্রাকশনে ব্যাক করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে সে কল টাইমার দিয়ে টাইমার কল করলাম, তাহলে টাইমার লেভেলে গেল, গিয়ে ওটা এক্সিকিউশন করে আবার পরবর্তী লাইনে ব্যাক করতেছে। এর জন্য কি সিএস এর অ্যাড্রেস স্টোর করার প্রয়োজন আছে, নাকি শুধু আইপির অ্যাড্রেস স্টোর করলেই হবে? এটা আমার প্রশ্ন। কি মনে হয় আপনাদের? মানে আমার তো ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য সিএস এবং আইপি দুটোই লাগে, তাই না? বুঝেন ঘটনা। ফিজিক্যাল অ্যাড্রেস বের করার জন্য কিন্তু সিএস আইপি দুটোই লাগতেছে, কারণ সেগমেন্ট অ্যাড্রেস অফসেট অ্যাড্রেস দুটোই লাগতেছে। তাহলে আমার এই প্রোগ্রামের ক্ষেত্রে কি, যখন আমি জাম্প করতে চাইবো, মানে কল টাইমারে যখন যেতে চাইবো, তখন কি আমার সিএস আইপি দুটোকে স্ট্যাকে রেখে যেতে হবে, নাকি শুধু আইপি কে স্ট্যাকে রেখে যেতে হবে? আপনাদের কি মনে হয়? দেখেন, যেহেতু এটা ডিফারেন্ট কোড না, একটা কোডের মধ্যে আমরা ডিলে সাবরুটিন তৈরি করছি বা ডিলের জন্য আলাদা একটা ফাংশন তৈরি করছি। তার মানে কি, টোটাল প্রোগ্রামটার জন্য কোড সেগমেন্ট নিশ্চয়ই আলাদা না? খেয়াল কইরা, কোড সেগমেন্ট আলাদা হবে কখন? যখন আমি, ধরেন আমি দুইটা প্রোগ্রাম লিখছি, দুইটা প্রোগ্রামের কোড সেগমেন্ট আলাদা, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামের কোড সেগমেন্ট আলাদা হয়। কিন্তু একটা প্রোগ্রাম, একটা সিঙ্গেল প্রোগ্রাম, এটার কি সেগমেন্ট অ্যাড্রেস আলাদা হবে কখনো? একটা সিঙ্গেল প্রোগ্রামের তো সেগমেন্ট অ্যাড্রেস আলাদা হবে না। সো এটাকে তো নতুন করে স্টোর করার কিছু নাই। স্টোর করতে হবে কি অফসেট অ্যাড্রেসটাকে, মানে আইপি এর ভ্যালুটাকে তাকে স্টোর করতে হবে এই ক্ষেত্রে, তাই না? কারণ এই প্রোগ্রামটা একটা প্রোগ্রামের মধ্যেই আছে, এই সাবরুটিনও যে প্রোগ্রামের মধ্যে আছে, ডিলে সাবরুটিনও যে প্রোগ্রামের মধ্যে আছে, কল টাইমারও সেটার মধ্যেই আছে। তো টোটালটা একটা কোড সেগমেন্টের মধ্যেই আছে। টোটালটা যদি একটা কোড সেগমেন্টের মধ্যেই থাকে, তাহলে আমি এই কোড সেগমেন্ট কেন স্টোর করব? কারণ এই লাইনেরও সেগমেন্ট অ্যাড্রেস যা, এই লাইনেরও সেগমেন্ট অ্যাড্রেসটা। তাহলে আমি যদি আইপি স্টোর করি, এখান থেকে এইখানে চলে যাবে, এখান থেকে যখন এই টাইমারে চলে যাবে, তখন আইপি কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে ইনক্রিমেন্ট এসআই, এটার আইপি যা, এই টাইমার সিএক্স কমা 300, এটার আইপি কিন্তু তা না। এই জন্য আমি যখন যাব, আমাকে আইপি স্টোর করে রেখে যেতে হবে, যাতে পরবর্তীতে এই সাবরুটিন এক্সিকিউশন হলে আমি ইনক্রিমেন্ট এসআই থেকে ব্যাক করতে পারি। কিন্তু সিএস তো আমার এখানে স্টোর করার প্রয়োজন নাই। সিএস স্টোর করার প্রয়োজন নাই কেন? কারণ এটা একটা ফুল একটা সেম কোড, এটা আলাদা কোনো কোড না। সরি, বুঝতে পারিনি আমি, কিছু বললেন? আমি বুঝতে পারিনি, আপনি কি কোনো কোয়েশ্চেন করলেন? শুনতে পারিনি আসলে। বলছি ম্যাম, আপনার কথা অনেক কেটে কেটে আসছে, কথা বোঝা যাচ্ছে না। কথা কেটে ভাবছেন শুধু আমারই আসছে? এরকম, কিন্তু আমাকে সবাই, মানে দু একজন মেসেজ করতে এরকম সবারই সমস্যা, শুনতে আপনাকে সমস্যা মেসেজ করতে হচ্ছে? দেখতে জি ম্যাম কথা অনেক কেটে কেটে আসতেছে মিস। তাহলে আগে বলবেন না? দাঁড়ান একটু ওয়েট করেন, আমি দেখি। আচ্ছা, শুধু আমারই এরকম সমস্যা মনে হয় এখন, মানে আচ্ছা অনেকে মেসেজ ওয়েট করতে করেন, এরকম আমি একটু দেখি যে ইয়া দিয়ে ঢুকি, এটা দিয়ে ঢুকি।
কি কথা শোনা যায় নাকি আগের মতোই? মানে এখন তো শোনা যায়। আচ্ছা ঠিক আছে। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? স্ক্রিন শেয়ার আছে। যেটা বলতেছিলাম, যদি একটা সেম প্রোগ্রামের মধ্যে থেকে আমরা অন্য জায়গায় জাম্প করি বা অন্য কোনো কিছু কল করি, তাহলে আমাদের সেক্ষেত্রে কোড সেগমেন্টের অ্যাড্রেসটাকে স্টোর করার প্রয়োজন হয় না। কারণ একটা প্রোগ্রামের তো আসলে কোড সেগমেন্ট আলাদা আলাদা হবে না, ঠিক আছে? কিন্তু আমাদের স্টোর করতে হয় অফসেট অ্যাড্রেসটা। সেম সমস্যা হচ্ছে। সরি, আবার শুনতে সমস্যা হচ্ছে? কিছু বুঝতে পারছি না আপনাদের ইয়েস কথা। ম্যাম, সেম সমস্যা হচ্ছে আমার। সেম সমস্যা হচ্ছে আবার। আচ্ছা হ্যাঁ, আমি এখন ডেটা দিয়ে জয়েন করছি, তো এখন এরকম হওয়ার কথা না। তারপরে যদি হয় কিছু করার নাই, কন্টিনিউ করি। রেকর্ডিংটা তো থেকে যাবে, আমার ইন থেকে আমি রেকর্ডিং করতেছি, সো এটাতে আসলে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, সো আমি এটা দিয়ে দিব, আপনারা দেখে নিয়েন নাকি কি বলেন? ওকে কারণ ম্যাম, ঠিক এটা আছে। আমরা রিশিডিউল করার সময় পাওয়া যাবে না, প্রবলেম হয়ে যাবে। যাই হোক, যেটা বলতেছিলাম যে সেম প্রোগ্রাম যদি হয়, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র আইপিটাকে স্টোর করার প্রয়োজন, সেগমেন্ট অ্যাড্রেসটাকে স্টোর করার প্রয়োজন হয় না, যেমনটা আমাদের এই ক্ষেত্রে হয়। কিন্তু যখন আমরা ইন্টারাপ্ট করতেছি, তখন একটু খেয়াল করে দেখেন, প্রসেসর একটা প্রোগ্রাম এক্সিকিউশন করতেছিল, সেখান থেকে সে টোটালি ডিফারেন্ট আরেকটা প্রোগ্রামে যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। তার মানে এই মেইন প্রোগ্রাম যেটা, এই মেইন প্রোগ্রামের সিএস এবং আইপি, হ্যাঁ, এবং এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিন যেটা, এই প্রোগ্রামটার সিএস এবং আইপি কিন্তু আলাদা। সো যখন সে যাবে, তাকে স্ট্যাকে স্টোর করে রেখে যেতে হবে সিএস এবং আইপি দুটোই। শুধুমাত্র আইপি স্টোর করলে কিন্তু সে ফিজিক্যাল অ্যাড্রেসটা পাবে না, ঠিক আছে? তাহলে সে যাবে, যাওয়ার আগে মেইন প্রোগ্রাম থেকে যখন সে জ্যাম করবে, তার আগে সিএস এবং আইপি, এই প্রোগ্রামের সিএস এবং আইপি দুটোকে স্টোর করে রেখে তারপর সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবে। ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা এক্সিকিউশন করে আবার মেইন প্রোগ্রামে ব্যাক করবে। ব্যাক করার সময় এই মেইন প্রোগ্রামের সিএস এবং আইপি নিয়ে আসবে এবং সেই ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করে ওইখান থেকে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু করবে। ঠিক আছে, এটাই হচ্ছে টোটাল প্রসেসটা। এখানে একটা বিষয় আছে, ওই যে ইন্ট্রা সেগমেন্ট এবং ইন্টার সেগমেন্টের। তার মানে আমরা একটু আগে যে প্রবলেমটা দেখলাম, ওই যে আমরা যখন ডিলে তৈরি করছি প্রোগ্রামের মধ্যে, এক প্রোগ্রামের মধ্যে মানে একটা ডিফারেন্ট সাবরুটিনে আমরা জাম্প করছি, তখন ওই বিষয়টাকে বলা হয় হচ্ছে ইন্ট্রা সেগমেন্ট ব্রাঞ্চিং। ঠিক আছে, ইন্ট্রা সেগমেন্ট ব্রাঞ্চিং, মানে একই সেগমেন্টের ভেতরে ব্রাঞ্চিং ক্রিয়েট হলে সেই জিনিসটাকে ইন্ট্রা সেগমেন্ট ব্রাঞ্চিং বলা হয়। আর এক্ষেত্রে আমরা যেটা দেখতেছি, এক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট সেগমেন্টের মধ্যে ব্রাঞ্চিং হচ্ছে, একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্টে জাম্প করছে। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে ইন্টার সেগমেন্ট ব্রাঞ্চিং। তার মানে যেহেতু ইন্টারাপ্টের ক্ষেত্রে আমাদের ইন্টার সেগমেন্ট ব্রাঞ্চিং হয়, একটা প্রোগ্রাম থেকে টোটালি ডিফারেন্ট আরেকটা প্রোগ্রামে যায়, দ্যাটস ওয়াই কোড সেগমেন্ট এবং ইনস্ট্রাকশন পয়েন্টার দুটোর ভ্যালুকে তাকে রেখে যেতে হবে হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারে, তারপর স্ট্যাকে, তারপর স্ট্যাক থেকে সে যখন ফিরবে তখন ওটা নিয়ে এসে সে এক্সিকিউশনে যাবে। ঠিক আছে, তো এই জন্যই কিন্তু এখানে বলছে, দেখেন এই যে যাওয়ার আগে মাঝখানে লিখছে পুশ সিএস এন্ড আইপি, লোড সিএস এন্ড আইপি। তার মানে তাকে কি করতে হবে, মেইন প্রোগ্রামের সিএস এবং আইপি স্ট্যাকে পুশ করে যেতে হবে এবং ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের সিএস এবং আইপি নতুন করে লোড করতে হবে। লোড করে তারপর সেটা ফিজিক্যাল অ্যাড্রেস বের করে সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবে। ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউশন হয়ে গেলে সে ব্যাক করার সময় মেইন প্রোগ্রামের সিএস এবং আইপি নিয়ে আসবে, নিয়ে এসে সে ফিজিক্যাল অ্যাড্রেস বের করে তারপর মেইন প্রোগ্রামে সে ব্যাক করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি ইন্ট্রা সেগমেন্ট ব্রাঞ্চিং আর ইন্টার সেগমেন্ট ব্রাঞ্চিং এর বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখেন, আমাদের এখানেই শেষ না, আরো একটা বিষয় এখানে আছে যেটা নিয়ে আমি এখনো কথা বলিনি, সেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। দেখেন এখানে বলছে পুশ ফ্ল্যাগ রেজিস্টার, পপ ফ্ল্যাগ রেজিস্টার। তার মানে যখন সে যাবে, সে শুধু যে আসলে
সিএস এবং আইপির ভ্যালু স্ট্যাকে রেখে যাবে এরকম না, সে ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুকেও স্ট্যাকে রেখে যাবে। ঠিক আছে, এরপর আরেকটা কথা বলছে ক্লিয়ার আইএফ অ্যান্ড টিএফ। এটার কারণটা আমি একটু বলি। আপনাদের আইএফ এবং টিএফ ফ্ল্যাগের কথা মনে আছে কিনা আমি জানি না। আইএফ ফ্ল্যাগটা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ আর টিএফ ফ্ল্যাগটা হচ্ছে ট্রেস ফ্ল্যাগ। ঠিক আছে, ট্রেস ফ্ল্যাগ এবং ইন্টারাপ্ট ফ্ল্যাগ। তো ট্রেস ফ্ল্যাগ এবং ইন্টারাপ্ট ফ্ল্যাগের কাজ হচ্ছে ট্রেস ফ্ল্যাগ সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন করে। ফর এক্সাম্পল আপনি যদি টিএফ 1 রাখেন তখন কি হয়, প্রোগ্রামে সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন হয়, একটা একটা করে লাইন এক্সিকিউশন হয়। বেসিক্যালি ডিবাগিং এর ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। ঠিক আছে, আর আইএফটা হচ্ছে আইএফ যদি 1 থাকে তাহলে প্রসেসর ইন্টারাপ্ট একসেপ্ট করে, আদারওয়াইজ করে না। এখানেও বিষয় আছে, দেখেন বলছে পুশ ফ্ল্যাগ রেজিস্টার। একটু খেয়াল করে দেখেন, মেইন প্রোগ্রাম এক্সিকিউশন হচ্ছে, যে কোনো প্রোগ্রাম হতে পারে এটা। এই প্রোগ্রাম এক্সিকিউশনের সময় 10 নাম্বার লাইন শেষ হয়েছে, এমন সময় একটা ইন্টারাপ্ট আসছে। তাহলে প্রসেসর কি করবে, 11 নাম্বার লাইন কিন্তু সে এক্সিকিউশন করতেছে না, না করে সে 11 নাম্বার লাইনের যে অফসেট অ্যাড্রেস এবং এই প্রোগ্রামের যে সেগমেন্ট অ্যাড্রেস সেটাকে সে স্ট্যাকে পুশ করতেছে। সেই জিনিসটা এখানে বলা হয়েছে পুশ সিএস এন্ড আইপি। এবং সে আরো স্ট্যাকে কি পুশ করতেছে, এই 10 নাম্বার পর্যন্ত তার যে ফ্ল্যাগ, 10 নাম্বার ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পর তার যে ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালু সেটাকে সে স্ট্যাকে পুশ করতেছে। করার পরে সে টিএফ এবং আইএফ এই দুটোকে ক্লিয়ার করে দিচ্ছে। টিএফ ক্লিয়ার করার কারণ হচ্ছে, টিএফ ক্লিয়ার করা মানে কি, টিএফ জিরো করা, আইএফ ক্লিয়ার করা মানে হচ্ছে আইএফ কে জিরো করা। এর অর্থ হচ্ছে ধরেন মেইন প্রোগ্রাম আপনি কোনো কারণে হ্যাঁ আপনার মন চাইছে, আপনি কি করছেন, সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন করতেছেন। আপনার মন চাইছে আপনি সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন করতেছেন। হ্যাঁ, এখন আপনি যখন ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবেন তখনও কি সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন করবেন বা কোনো দরকার আছে? কোনো দরকার নাই, কিন্তু শুধু শুধু স্লো হবে। কারণ ফর এক্সাম্পল যখন কিবোর্ড থেকে ইন্টারাপ্ট আসবে, কিবোর্ডের আইএসআরই আপনাকে এক্সিকিউট করতে হবে। যদি মাউস থেকে ইন্টারাপ্ট আসে, মাউসের আইএসআরই প্রসেসরকে এক্সিকিউট করতে হবে। তাইলে এই জিনিসটা টোটালি একটা স্টুপিড বিষয় হবে যদি একটা লাইন করে এক্সিকিউশন করা হয় আইএসআরটা। কারণ ওটা অলরেডি টেস্টেড, এবং ওইটা যখন আপনি ওই মাউস বা কিবোর্ড বা প্রিন্টার হোয়াট এভার ওই জিনিসটা ইনস্টল করছেন তখনই ওই আইএসআর মানে ওই আইএসআর তখন মেমোরিতে স্টোর হয়েছে। তো ওইটাকে তো আসলে সিঙ্গেল স্টেপ করে ডিবাগ করার কিছু নাই। ওটার জন্য আপনার শুধু শুধু সময় নষ্ট হবে। এই সময় নষ্ট যেন না হয় এই জন্য এই জাম্প করার আগে ট্রেস ফ্ল্যাগ এটাকে সবসময় 0 করে দেয়া হয়, যাতে সিঙ্গেল স্টেপ এক্সিকিউশনটা বন্ধ থাকে। ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এই প্রোগ্রামটা যেন সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন না হয়, এট এ টাইম এক্সিকিউশন হয়। ঠিক আছে, আর আইএফ 0 করে দেওয়ার অর্থ হচ্ছে যখন আমাদের এই আইএফ 0 থাকে তখন কিন্তু প্রসেসর আর কোনো ইন্টারাপ্ট একসেপ্ট করে না। এই জিনিসটা আসলে সবসময় ট্রু না। ইন্টারাপ্ট একসেপ্ট করে না বলতে আসলে একটা বিশেষ কাইন্ড অফ ইন্টারাপ্টের কথা বোঝানো হচ্ছে। ফর এক্সাম্পল ইন্টারাপ্ট হার্ডওয়্যার ইন্টারাপ্ট হয়, সফটওয়্যার ইন্টারাপ্ট হয়। এখন সফটওয়্যার ইন্টারাপ্ট যেগুলো, সফটওয়্যার ইন্টারাপ্টকে আমরা এই আইএফ কে 0 করে, এই ফ্ল্যাগকে 0 করে আসলে ডিসেবল করতে পারি না। কেন পারি না, এটা আসলে কমন সেন্স থেকে চিন্তা করে দেখেন, আপনি সফটওয়্যার ইন্টারাপ্ট আসলে কিভাবে তৈরি করেন, প্রোগ্রাম লিখে, তাই না? প্রোগ্রামের মধ্যে ইনস্ট্রাকশন দিয়ে আপনারা সফটওয়্যার ইন্টারাপ্ট তৈরি করেন। আমরা পড়ছিলাম দুইটা ইনস্ট্রাকশন, একটা ছিল হচ্ছে মিনিটের আগে পড়ছি আমরা সিএলআই, আর একটা পড়ছিলাম এসটিআই। সিএলআই হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগকে ক্লিয়ার করে, আর এসটিআই হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগকে সেট করে বা 1 করে। তো আমার যদি ইন্টারাপ্ট কে ডিসেবল করে রাখা প্রয়োজন হয় তাহলে আমি এই ইনস্ট্রাকশন দিবই না। এখন আমি যদি একদিকে এই ইনস্ট্রাকশন লিখছি, লিখে চাচ্ছি যে ইন্টারাপ্ট 1 থাকুক, আবার আমি ইন্টারাপ্ট ফ্ল্যাগকে 0 করতে চাচ্ছি, জিনিসটা তো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। সো সফটওয়্যার ইন্টারাপ্টের ক্ষেত্রে যদি আমি না চাই যে ইন্টারাপ্ট অ্যাক্টিভেট থাকুক তাহলে আমি ইনস্ট্রাকশন দিবই না। ঠিক আছে, আর এই জিনিসটা কাজ করে শুধুমাত্র হার্ডওয়্যার ইন্টারাপ্টের ক্ষেত্রে। ঠিক আছে, আইএফ 0 যখন আমরা করি তখন কি হয়, 8086 এর দুইটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে, একটা হচ্ছে এনএমআই, আর একটা হচ্ছে আইএনটিআর। এই দুইটা ইন্টারাপ্টের মধ্যে
শুধুমাত্র আইএনটিআর পিনে যে ইন্টারাপ্ট গুলো থাকে আসে সেগুলোকে ডিসেবল করা হয় আইএফ সমান সমান 0 রেখে। আমি আবারও বলতেছি, টোটাল প্রসেসর কোনো একটা কাজ করতেছে, এই মাঝখানে অন্য কোনো ডিভাইস থেকে ইন্টারাপ্ট আসলো, তাহলে প্রসেসর কি করবে, তার মেইন প্রোগ্রামের যে সিএস এবং আইপি ওইটাকে স্ট্যাকে রাখবে, নতুন ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের যে সিএস এবং আইপি সেটাকে লোড করবে, এবং সে তার মেইন প্রোগ্রামে যে পর্যন্ত এক্সিকিউশন করছে লাস্ট ইনস্ট্রাকশনের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগগুলোকে সে স্ট্যাকে স্টোর করবে, এবং সেই সাথে সে ট্রেস ফ্ল্যাগ এবং ইন্টারাপ্ট ফ্ল্যাগকে ক্লিয়ার করে দিবে। ট্রেস ফ্ল্যাগকে কেন ক্লিয়ার করে দিবে, যাতে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন হয়ে সময় নষ্ট না হয়। আর আইএফ কে 0 করলে কি হবে আলটিমেটলি, যাতে ওই এক্সিকিউশনটা যখন হবে, ফর এক্সাম্পল এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিন যখন এক্সিকিউশন হবে তখন যেন অন্য কোনো ইন্টারাপ্ট এসে এটাকে ডিস্টার্ব না করে, এবং অন্য কোনো ইন্টারাপ্ট বলতে আই অলওয়েজ মিন হার্ডওয়্যার ইন্টারাপ্ট এবং আইএনটিআর ইন্টারাপ্ট, কারণ সফটওয়্যার ইন্টারাপ্টকেও আপনি ইন্টারাপ্ট ফ্ল্যাগ 0 করে ডিসেবল করতে পারবেন না। এনএমআই পিনেও যদি কোনো ইন্টারাপ্ট আসে, এটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট, বাট এটাকেও আপনি ইন্টারাপ্ট ফ্ল্যাগকে 0 করে ডিসেবল করতে পারবেন না। অনলি আইএনটিআর পিনে যদি কোনো ইন্টারাপ্ট আসে সেটাকে আইএফ 0 করে আপনি ডিসেবল করতে পারবেন। এই কাজগুলো করার পরে সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবে, যে ওটাকে এক্সিকিউট করে যখন ব্যাক করবে তখন সে কি করবে, ওই যে মেইন প্রোগ্রামের সিএস এবং আইপি যেটা রেখে গেছিল সেই জিনিসটা নিয়ে সে ব্যাক করবে, এবং ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালু যেটা পুশ করে গেছিল সেই ভ্যালুটাকেও কিন্তু নিয়ে আসবে। আপনারা দেখেন, খেয়াল করছেন কিনা আমি জানি না, এখানে আমরা আই রিটার্ন ইনস্ট্রাকশন ইউজ করছি, আই রিটার্ন। আর যখন আমরা ডিলে প্রোগ্রাম তৈরি করছিলাম তখন ডিলে সাবরুটিনের নিচে আমরা রিটার্ন ইনস্ট্রাকশন ইউজ করছি। এই দুটো ইনস্ট্রাকশনের মধ্যে একটু বেসিক পার্থক্য আছে, ঠিক আছে, রিটার্ন এবং আই রিটার্ন। খেয়াল করেন, আই রিটার্ন ইনস্ট্রাকশনটা হচ্ছে ইন্টারাপ্ট রিটার্ন, এটা আমরা যখন ইন্টারাপ্টের প্রোগ্রামগুলো লেখা হয় তখনই শুধু এই ইনস্ট্রাকশনটা ইউজ করা হয়, আর নর্মাল সাবরুটিনের জন্য রিটার্ন ইনস্ট্রাকশন ইউজ করা হয়। পার্থক্য হচ্ছে, যখন আমি রিটার্ন ইনস্ট্রাকশন দেই তখন স্ট্যাক থেকে সে আইপি এর ভ্যালুটা নিয়ে নতুন আইপি থেকে প্রোগ্রামের এক্সিকিউশন শুরু করে। আর যদি আমি আই রিটার্ন ইনস্ট্রাকশন দেই তাহলে সিএস এবং আইপি মানে অ্যাড্রেস, সিএস এবং আইপি তো সে স্ট্যাক থেকে নিয়ে আসবেই, সাথে সাথে সে ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালু স্ট্যাক থেকে নিয়ে আসবে, ঠিক আছে, ফ্ল্যাগ রেজিস্টারের যে ভ্যালুগুলো সে রেখে গেছিল সেটাও সে স্ট্যাক থেকে নিয়ে আসবে। তো এই দুটাই হচ্ছে এর মধ্যে পার্থক্য, কারণ আপনি যখন একটা প্রোগ্রাম থেকে ওই প্রোগ্রামের অন্য লাইনে জাম্প করতেছেন তখন আসলে আপনাকে ফ্ল্যাগ স্টোর করার প্রয়োজন পড়তেছে না, ঠিক আছে, কিন্তু যখন আপনি একটা প্রোগ্রাম থেকে টোটালি ডিফারেন্ট আরেকটা প্রোগ্রামে যাচ্ছেন এবং সেই প্রোগ্রাম এক্সিকিউশন শেষে আবার নতুন প্রোগ্রামে ব্যাক করতেছেন, তখন ওই নতুন প্রোগ্রামের আপনাকে ফ্ল্যাগ কিন্তু জানতে হবে, ঠিক আছে, মানে প্রসেসরের কথা বলতেছে আপনি মেন, আমি এখানে প্রসেসরের কথা বলতেছি, ফ্ল্যাগ কিন্তু জানতে হবে। তো সেটার জন্য আই রিটার্ন ইনস্ট্রাকশন ইউজ করা হয়, যাতে সিএস এবং আইপির সাথে সাথে ফ্ল্যাগ রেজিস্টার, মানে ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালু যেটা সে রেখে গেছিল সেই ভ্যালুটাও যেন স্ট্যাক থেকে নিয়ে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস জানতে হবে, দেখেন, আপনাদের কি এখনো শুনতে সমস্যা হচ্ছে? পোলাপান এখনো কি কেটে কেটে আসতেছে কথা? সব ঘুমায় গেছে? জি ম্যাম। ম্যাম ঠিক আমার আছে এখানে না ম্যাম কথা বেঁধে বেঁধে আসছে। বেঁধে বেঁধে আসতেছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, কথা বেঁধে বেঁধে আসলে আসবে, সমস্যা নেই, আমি রেকর্ডিং দিয়ে দিব, আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করেন, ঠিক আছে। দেখেন, বেশিরভাগ কথাই শোনা যায় না। অনলাইন ক্লাসের তো এই অসুবিধা, এখন কি করব, হ্যাঁ, আমি ডেটা দিয়ে ঢুকলাম তাও এই অবস্থা, ওয়াইফাই দিয়ে ঢুকলাম তাও এই অবস্থা, এখন এটাকে রিশিডিউল করলে আবার যদি অন্য সময় নিয়ে অন্য সময় এরকম হবে না তার কি গ্যারান্টি, তাই না? সো আমরা এখনই পড়ে শেষ করি, আমি রেকর্ডিংটা দিয়ে দিব, আপনারা দেখে নিন, এমনিতেও আপনারা কিছু শোনেন না আমি জানি, দু একজন ছাড়া। তারপর যদি কোনো প্রবলেম থাকে রেকর্ডিংটা দেখে আমরা দরকার হলে, কালকে তো ক্লাস আছে বি সেকশনের সাথে,
আর অন্য সেকশন গুলোর পরবর্তীতে ক্লাস আছে, তো আমরা ক্লাসে ডিসকাস করবো। রেকর্ডিং দেখে যদি কোনো প্রবলেম মনে হয় কোনো কিছুতে আমাকে জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, যে জিনিসটা, যে পয়েন্ট আমি এখানে এখনো বলিনি, সেটা হচ্ছে আমরা বারবার বলতেছি যে মেইন প্রোগ্রাম থেকে সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবো, এখান থেকে সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবে। ঠিক আছে? তাহলে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যখন যাবে, তখন এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের অ্যাড্রেসটা তার লাগবে, তাই তো? তাই না? যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবো, তাহলে এটার অ্যাড্রেস লাগবে। তাহলে সে মেইন প্রোগ্রামের অ্যাড্রেস সুন্দর মতো স্ট্যাকে স্টোর করে গেল, দ্যাটস ফাইন। বাট ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের অ্যাড্রেসটা সে কোথা থেকে পাবে? ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের অ্যাড্রেসটা পাবে সে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে, আইভিটি থেকে। আইভিটি থেকে। আইভিটির ফুল ফর্ম কি? আইভিটির ফুল ফর্ম হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। এখানে এতক্ষণ যা পড়ালাম, এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, যে একটা প্রসেসর যখন একটা ইন্টারাপ্ট পায় তখন তার সাথে তার রেসপন্সটা কেমন হয়, এই প্রশ্ন হতে পারে। ঠিক আছে? এখন আমরা যাচ্ছি হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে, যে এই জিনিসটা কি এবং এটা কেন লাগে। ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। দেখেন এই টেবিলটা কি, এটা হচ্ছে মেমোরির কিছু লোকেশন, প্রথম কথা। হ্যাঁ, এটা কি মেমোরির কিছু লোকেশন। এখন এই জিনিসটা কেন লাগতেছে? এই জিনিসটা লাগতেছে হচ্ছে প্রত্যেকটা আইএসআর এর অ্যাড্রেস স্টোর করার জন্য। মন দিয়ে শুনেন কি বলতেছি। প্রত্যেকটা আইএসআর এর অ্যাড্রেস স্টোর করার জন্য, ওই যে বারবার বলতেছি যে কিবোর্ডের জন্য এক ধরনের আইএসআর, মাউসের জন্য এক ধরনের আইএসআর, প্রিন্টারের জন্য এক ধরনের আইএসআর, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্টারাপ্টের জন্য আলাদা আলাদা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা আইএসআর আছে। এখন এই আইএসআর গুলো কোথায় আছে? মেমোরিতে আছে। আইএসআর গুলো থাকে কোথায়? মেমোরিতে। কিন্তু এই আইএসআর গুলা কিন্তু সর্টেড না। আমি যখন যেটা ইনস্টল করতেছি সে অনুযায়ী সেটা মেমোরিতে, তখন যে মেমোরিটা মানে ইমিডিয়েট ইয়ে আছে, মানে ফর এক্সাম্পল কি, এটা তো সিকোয়েন্সিয়ালি যাচ্ছে, তাই না? তো যখন আপনি যেটা ইনস্টল করতেছেন সে অনুযায়ী তখন সেটা মেমোরিতে হচ্ছে ইনস্টল হচ্ছে এবং মেমোরিতে ওটা সেভ হচ্ছে। এখন এই জিনিসটা তো, এই যে প্রোগ্রাম গুলো ধরেন আপনার যতগুলো আইএসআর, এই আইএসআর কিন্তু আইএসআর এর প্রোগ্রাম গুলো বা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন গুলো মেমোরিতে কিন্তু সিকোয়েন্সিয়ালি নাই। এটা মেমোরিতে সর্টেড অবস্থায় নাই। এটা এক একটা হয়তো এক এক জায়গায় আছে। তাহলে এটা যখন প্রসেসর এক্সিকিউশন করতে যাবে, তার তো এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের অ্যাড্রেস লাগবে। সেই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের অ্যাড্রেস আছে কোথায়? এই ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে। ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা কি? ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা হচ্ছে আমাদের মেইন মেমোরি আছে যে 8086 এর 1 মেগাবাইট। সেই 1 মেগাবাইটের মধ্যে প্রথম 1 কিলোবাইট, 1 মেগাবাইটের মধ্যে প্রথম 1 কিলোবাইট হচ্ছে আমাদের এই ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। ঠিক আছে? এই ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের মধ্যে কি থাকে? ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের মধ্যে কিন্তু আইএসআর থাকে না। মন দিয়ে শুনেন, আইএসআর থাকে না ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের মধ্যে। আইএসআর এর অ্যাড্রেস থাকে। তার মানে মেমোরির প্রথম 1 কিলোবাইট হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। প্রসেসর প্রথমে যখনই কোনো মানে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন সে পায়, সেটার ভেক্টর নাম্বার অনুযায়ী সে ওই ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে যায়। ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে সে ওই আইএসআর এর অ্যাড্রেস নিয়ে সেই অ্যাড্রেসে যে ওই আইএসআর টাকে এক্সিকিউশন করে তারপর আবার মেইন প্রোগ্রামে ব্যাক করে। মানে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে কিন্তু কখনোই আইএসআর থাকে না, এখানে থাকে আইএসআর এর অ্যাড্রেস। কোন অ্যাড্রেসে গেলে আইএসআর পাওয়া যাবে সেই জিনিসটা আমাদের আইভিটি তে থাকে। ঠিক আছে? এখন আমি আইভিটি টা একটু দেখাই। দেখেন, আমাদের বললাম যে 1 কেবি মেমোরি থাকে হচ্ছে আইএসআর এর জন্য, সরি ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের জন্য। 1 কেবি মানে কি? 1024 বাইট, তাই না? 1 কিলোবাইট মানে হচ্ছে 1024 বাইট। 1 কিলোবাইট মানে হচ্ছে 1024 বাইট। তাহলে 1024 বাইট থাকবে হচ্ছে কার জন্য? আইভিটির জন্য ডেডিকেটেড মেমোরি। প্রথম 1024 বাইট আমাদের ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। এখন একটা সিঙ্গেল আইএসআর এর কথা চিন্তা করে দেখেন।
ধরেন শুধুমাত্র কিবোর্ডের যে আইসারটা সেটা, কিবোর্ডের যে আইসারটা, এই আইসার বা এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিন প্রোগ্রামটা আমাদের মেমোরির কোনো একটা জায়গায় স্টোর করা আছে। এখন সেটার জন্য আলাদা কোড সেগমেন্ট আছে, মানে সেগমেন্ট অ্যাড্রেস আছে এবং আইপি আছে, মানে অফসেট অ্যাড্রেস আছে। এই দুটো যদি সে জানতে পারে প্রসেসর, তাহলে সেখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করে সেই আইসারে সে যেতে পারবে। ঠিক আছে, সেই আইসারে যে সে ওইটাকে এক্সিকিউশন করতে পারবে, তাই না? এই তো বিষয়টা। এখন তার মানে কোন একটা আইসার অ্যাড্রেস জানার জন্য তার সেগমেন্ট অ্যাড্রেসও লাগবে, অফসেট অ্যাড্রেসও লাগবে। ওই যে আমরা একটু বললাম একটু আগে যে আমাদের এখানে ইন্টার সেগমেন্ট ব্রাঞ্চিং হচ্ছে, দুইটা আলাদা সেগমেন্ট। ঠিক আছে, একটা হচ্ছে মেইন প্রোগ্রামের সেগমেন্ট আর একটা হচ্ছে আইএসআর প্রোগ্রামের সেগমেন্ট। তো আইএসআর প্রোগ্রামের সেগমেন্টে যখন যাবে তখন সিএস এবং আইপি দুটোর ভ্যালুই লাগবে। ওকে, এখন এই দুটো যদি পায় তবেই সে এই আইএসআর কিবোর্ডের আইএসআর ফর এক্সাম্পল যেতে পারবে। তাহলে সিএস যেটা, আই মিন সেগমেন্ট অ্যাড্রেস 16 বিট, এটা 16 বিটের। আইপি যেটা অফসেট অ্যাড্রেস, এটাও 16 বিট। ঠিক আছে, তাহলে সেগমেন্ট অ্যাড্রেস 16 বিট, অফসেট অ্যাড্রেস 16 বিট। তাহলে টোটাল কত বিট হচ্ছে? 32 বিট। টোটাল হচ্ছে 32 বিট। আর 32 বিট মানে কত বাইট? 32 বিট মানে হচ্ছে 4 বাইট, 4 বাইট। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা আইএসআর এর জন্য খেয়াল করেন, প্রত্যেকটা আইএসআর এর জন্য, প্রত্যেকটা আইএসআর এর অ্যাড্রেস স্টোর করার জন্য ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে 4 বাইট করে লাগবে। প্রত্যেকটা আইএসআর এর অ্যাড্রেস স্টোর করার জন্য ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে 4 বাইট করে লাগবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আছে টোটাল 1024 বাইট। 1 কিলোবাইট মানে 1024 বাইট। এখন এটাকে 4 বাইট দিয়ে ভাগ করে, তাহলে দেখতে পাবেন 4 বাইট দিয়ে যদি আমরা ভাগ করি আমরা পাবো হচ্ছে 256। তার মানে আমাদের ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে টোটাল 256টা ইন্টারাপ্টের আইএসআর স্টোর করা যায়। ঠিক আছে, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল যেটা, সেখানে টোটাল 256টা আইএসআর এর অ্যাড্রেস স্টোর করা যেতে পারে। ক্লিয়ার বিষয়টা? এখন দেখেন আমাদের এখানে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা দেখানো হয়েছে। এখানে যে অ্যাড্রেস গুলো দেখতে পাচ্ছেন এখানে ওরা ফুল লিখে নাই, কিন্তু এটা আসলে ফিজিক্যাল অ্যাড্রেস বোঝানো হচ্ছে। মানে 000H আছে, 3টা 0 আছে, হয়তো আমরা কনফিউজড হয়ে যাইতে পারি যেটা আমার কি অ্যাড্রেস। এটা কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস, মানে 3টা 0 না, অ্যাকচুয়ালি 5টা 0, সামনের 0 গুলো আছে কিন্তু এখানে দেয়া হয়নি। ঠিক আছে, দেখেন 000 থেকে, মানে 00000 থেকে 00004 এই সরি 3 এই পর্যন্ত হচ্ছে আইএসআর 1। আইএসআর 1 মানে প্রথম যে আইএসআর, প্রথম যে ইন্টারাপ্ট, আসলে 1 বলা উচিত না, এটা 0 থেকে শুরু হয়, ওরা এই যে টাইপ 0 বলছে, সো আমরা এটাকে আইএসআর 0 বলবো। এর পরেরটা হচ্ছে আইএসআর 1, তারপরেরটা আইএসআর 2, এভাবে করে যাবে। তো একটু খেয়াল করে দেখেন, প্রথম যেটা এটা শুরু হয়েছে হচ্ছে 0 থেকে, পরেরটা শুরু হয়েছে 4 থেকে, তারপরেরটা শুরু হয়েছে 8 থেকে, তারপরটা শুরু হয়েছে সি থেকে। তার মানে ইন্টারাপ্ট যদি মনে করেন ইন্টারাপ্ট 0 হয়, ইন্টারাপ্ট নাম্বার 0, টোটাল তো 256টা থাকতে পারে, তাই না? যেটা মাত্র বললাম। তাহলে 0 থেকে 255 পর্যন্ত টোটাল 256টা। তাহলে ইন্টারাপ্ট 0-র জন্য আমার আইএসআর 0 লাগবে। তাহলে ইন্টারাপ্ট যখন 0, ইন্টারাপ্ট নাম্বারটা যখন 0, তখন এন, সবসময় এই ফর্মুলাতে আমরা অ্যাড্রেসটা পাবো, n ইন্টু 4, n ইন্টু 4 প্লাস 1 মানে 5, n ইন্টু 6 আর n ইন্টু 7। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দেখেন এই নাম্বারটা, ইন্টারাপ্ট নাম্বারটা হচ্ছে 0, মানে 0 ইন্টু 4, সরি আমি এখানে একটা ভুল লিখছি, এটা আসলে, ওয়েট আমি ঠিক করে দিচ্ছি, নাহলে এটা আসলে প্রবলেম ক্রিয়েট করবে পরবর্তীতে। n ইন্টু 5 না, n ইন্টু 4 প্লাস 1, হ্যাঁ, n ইন্টু 4, n ইন্টু 4 প্লাস 1, n ইন্টু 4 প্লাস 2,
আর ফাইনালি হচ্ছে n into 4 plus 3। তাহলে এখানে n এর ভ্যালুটা যত ইন্টারাপ্ট 0, প্রথমটা হবে 0, তারপরটা হবে 1, তারপরটা হবে 2, তারপরটা হবে 3। ঠিক তেমনি ইন্টারাপ্ট যদি 0 না হয়ে 1 হতো তাহলে খেয়াল করেন, তাহলে অ্যাড্রেসটা হতো 4 5 6 7, যেটা এই যে এটার ক্ষেত্রে হয়। মানে প্রথমটার ক্ষেত্রে 0 1 2 3, পরেরটার ক্ষেত্রে 4 5 6 7, তারপরেরটার ক্ষেত্রে কি n into 2, ইন্টারাপ্ট 2 এর ক্ষেত্রে। তাহলে 8 9 10 11, তাই না? 8 9 10 11, তার মানে 8 9 10 এর জায়গা হবে a, যেহেতু অ্যাড্রেসটা হেক্সাডেসিমালে, আর 11 এর জায়গায় হচ্ছে b। তারপরটা 12 থেকে শুরু হবে ইন্টারাপ্ট 3, তার মানে এটা হচ্ছে c থেকে শুরু হবে। এভাবে করে প্রত্যেকটা যাবে, ঠিক আছে? এবং এই অ্যাড্রেস গুলোর প্রথমে থাকবে হচ্ছে, দেখেন আমরা সবসময় যে লিটল ইন্ডিয়ানস রুল পড়ছিলাম, লোয়ার বাইট লোয়ার অ্যাড্রেস, হায়ার বাইট হায়ার অ্যাড্রেস, এটাও কিন্তু সেই জিনিসটা মেনটেন করবে। ফর এক্সাম্পল, শুরু হচ্ছে এই অ্যাড্রেস থেকে, আমি শুধুমাত্র একটা আইএসআর এর জন্য দেখাচ্ছি। ধরেন ইন্টারাপ্ট 0, প্রসেসর একটা প্রোগ্রাম এক্সিকিউশন করতেছে, এই সময় সে ইন্টারাপ্ট 0, এই ইন্টারাপ্টটা পেল। তাহলে সে কি করবে? ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের 0 1 2 3 এই চারটে অ্যাড্রেসে কিন্তু সে দেখবে। খেয়াল করেন, 0 নাম্বার অ্যাড্রেস, আমি এখানে 0 0 0 0 0 লিখতেছি না, শুধু 0 লিখতেছি, আপনারা বুঝে নিয়েন। 1 নাম্বার অ্যাড্রেস, 2 নাম্বার অ্যাড্রেস এবং 3 নাম্বার অ্যাড্রেস দেখবে, ঠিক আছে? এই চারটে অ্যাড্রেসে দেখবে। এর মধ্যে দেখেন লোয়ার বাইট লোয়ার অ্যাড্রেস, হায়ার বাইট হায়ার অ্যাড্রেস। এখন সিএস এবং আইপি এই দুটোই তাকে স্টোর করতে হবে প্রসেসরকে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে। তো এর মধ্যে অবশ্যই আইপিটার ভ্যালু কম, আইপিটা লোয়ার, এটা আসলে আপনারা একটু চিন্তা করলেই পাবেন। সিএস টা হায়ার। কেন আইপিটা লোয়ার, সিএস হায়ার? কারণ দেখেন, ধরেন সেগমেন্ট অ্যাড্রেস হচ্ছে মনে করেন 4000, হ্যাঁ 4000, তাহলে 4000 কিন্তু 10 দিয়ে গুণন হয়, তারপর আইপির সাথে যোগ হয়। কিন্তু আইপি যদি চেঞ্জ হয়, মনে করেন সিএস যদি 10 চেঞ্জ হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেগমেন্ট অ্যাড্রেস 100 চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আইপি যদি 10 চেঞ্জ হয়, তাহলে কিন্তু ওভারঅল ফিজিক্যাল অ্যাড্রেসটাই আমাদের কত চেঞ্জ হয়? 10 চেঞ্জ হয়। মানে সিএস 10 চেঞ্জ হলে ফিজিক্যাল অ্যাড্রেস 100 চেঞ্জ হয়, যেহেতু এটা 10 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। কিন্তু আইপি যদি 10 চেঞ্জ হয়, তাহলে আমাদের আলটিমেটলি ওই 10ই কিন্তু চেঞ্জ হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসটা। তার মানে অবশ্যই সেগমেন্ট অ্যাড্রেসটা বড় আসলে, বা এটার ভ্যালুটা বেশি। তো এই জন্য লোয়ার অ্যাড্রেস যেটা, লোয়ার অ্যাড্রেস মানে 0 এবং 1, হায়ার অ্যাড্রেস মানে 2 এবং 3। লোয়ার অ্যাড্রেসে যাবে হচ্ছে অফসেট অ্যাড্রেস, আর এই দুটোতে যাবে হচ্ছে অফসেট অ্যাড্রেস, আর এই দুটোতে যাবে হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস। ফর এক্সাম্পল, সেগমেন্ট অ্যাড্রেস হচ্ছে 4000 আর অফসেট অ্যাড্রেস হচ্ছে 1500, ঠিক আছে? তাহলে 1500 এর মধ্যে এই 00 হচ্ছে লোয়ার, আর এই 15 হচ্ছে হায়ার। তাহলে এই 00 যাবে 0-তে, আর 15 যাবে 1-এ, কারণ এটা হায়ার। আর এই 4000 এর মধ্যে এটা লোয়ার এটা হায়ার, সো 00 যাবে হচ্ছে 2-তে, আর 40 যাবে হচ্ছে এখানে। ঠিক আছে, বোঝা গেল? এভাবে করে সেগমেন্ট এবং অফসেট অ্যাড্রেস গুলো, আইএসআর এর সেগমেন্ট এবং অফসেট অ্যাড্রেস গুলো প্রত্যেকটা সিকোয়েন্সিয়ালি একটার পর একটা এক্সিকিউট হবে। এখন এর মধ্যে দেখেন আমাদের 256টা ইন্টারাপ্ট, ওই যে বললাম যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে টোটাল 256টা স্টোর করতে পারবে। এর মধ্যে প্রথম 5টা 0, টাইপ 0, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এই 5টা হচ্ছে ডেডিকেটেড ইন্টারাপ্ট, মানে এগুলোর কাজ ফিক্সড। এগুলো যখনই প্রসেসর পাবে, একটা নির্দিষ্ট কাজই সে এক্সিকিউট করবে, নির্দিষ্ট আইএসআর এক্সিকিউট করবে, ঠিক আছে? 5 to 13 হচ্ছে রিজার্ভ ফর সিস্টেম ইউজ। এগুলোর মধ্যে কিছু সংখ্যক, যেমন আমরা এর আগে দেখেন INT 21, এই ইনস্ট্রাকশনটাই আমরা ইউজ করছি এর আগে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে প্রোগ্রামের ইউজের জন্য এরকম কিছু ইনস্ট্রাকশন আছে, আর কিছু রিজার্ভ করা আছে এই 5 to 31 এর মধ্যে, মানে ফিউচার ইউজের জন্য। ফর এক্সাম্পল 8086 এর যে ফিউচার সিরিজ গুলো আছে, 80186, 286, 486, তারপর পেন্টিয়াম, এগুলো যে আসছে, এগুলোর জন্য আলাদা আলাদা ইনস্ট্রাকশন, মানে
ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে? তার মানে আমরা বলতেছি এগুলো হচ্ছে কিছু আমাদের সিস্টেমে ইউজের জন্য আছে এবং কিছু আছে ফিউচারের জন্য রিজার্ভ করা আছে, যে ফিউচার কিন্তু অলরেডি আসলে মানে ওই ফিউচারে ওই ইনস্ট্রাকশন গুলো কিন্তু অলরেডি এখন আমরা ইউজ করতেছি, ঠিক আছে? কারণ আমরা এটা টেকনোলজি পড়তেছি 50 বছর আগের টেকনোলজি, 50-55 বছর আগের টেকনোলজি। তখনকার রেসপেক্টে এগুলো ফিউচার ইউজের জন্য রাখা হয়েছিল, যেটা অলরেডি এখন ইউজ করা হচ্ছে। যেমন তার উদাহরণ হচ্ছে আমরা প্রিন্টিং এর জন্য INT21 ইনস্ট্রাকশন ইউজ করি, এটা ওয়ান কাইন্ড অফ ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন, এটার জন্য ডেডিকেটেড ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আছে। তারপরে হ্যাঁ বলেন। আমাদের আশরাফুল স্যারের ক্লাস ছিল, উনি আপনারা সেকশন সি। আপনারা আমাকে কালকে রাতে কেন বলেননি এটা? আপনারা তো জানেন আমি ক্লাস শুরু করলে 1.5 ঘন্টার আগে শেষ হতে চায় না, তো এটা কালকে রাতে আমাকে জানানো উচিত ছিল যে ম্যাম আমাদের এই টাইমে ক্লাস আছে। উচিত ছিল না? তাহলে আমি অন্য টাইমে শিডিউল করতাম। ঠিক আছে, আমি তাহলে আজকে এখানে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ? নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব এই কয়েকটা ইন্টারাপ্ট, 256টা ইন্টারাপ্ট এখান থেকে আমরা নেক্সট দিন শুরু করব। আর আমি আপনাদের রিকোয়েস্ট করব, আমি রেকর্ডিংটা দিয়ে দেবো, কাইন্ডলি একটু দেখে আসবেন, হ্যাঁ? না হলে আসলে সমস্যা হয়ে যাবে, আমরা সিলেবাস এভাবে শেষ করতে পারবো না। ম্যাম সি এরটা আগে নিয়েন। হুম। Double 150-7105 Yes, ma'am. 0608 Yes, ma'am. Yes, ma'am. 0910 13 Yes, ma'am. Present, ma'am. 15 16 Yes, ma'am. 17 19 Yes, ma'am. 20 Ma'am, 180. Yes, ma'am. সরি বুঝিনি বাবা, কি বললাম বুঝতে পারিনি। 20 Yes, ma'am. 26 27 28 30 Yes, ma'am. 32 Yes, ma'am. 35 Yes, ma'am. 37 Yes, ma'am. 38 Yes, ma'am. 40 44 Yes, ma'am. Yes, Double ma'am. four. Yes, ma'am. Double 4. 45 Yes, ma'am. Yes, ma'am. প্রেজেন্টেশনের জন্য সি সেকশন এর দিকে বলা হয়েছে, সি সেকশন প্রেজেন্টেশনের জন্য একটু বিএলসিটা চেক করেন, হ্যাঁ? ওখানে যে ইনস্ট্রাকশন ওই অনুযায়ী সাবমিট করে দিন। 46 47 Yes, ma'am. 48 Yes, ma'am. 49 51 Yes, ma'am. 52 53 Present, ma'am. Yes, ma'am. 60 Yes, 63 ma'am. Present, ma'am. 63 আছে রকি, Yes, ma'am. 67 Yes, ma'am. 69 70 Yes, 72 ma'am. 75 77 Yes, ma'am. Yes, ma'am.
80 Yes, ma'am. 81 83 Yes, ma'am. 86 Yes, ma'am. 87 88 Yes, ma'am. 89 Yes, ma'am. 92 Present, ma'am. 93 Present, ma'am. 96 99 Yes, ma'am. Yes, ma'am. 99. 1563 Yes, ma'am. 1690 Assalamualaikum, ma'am. Ma'am, 1-5 720. missed, sir. Ma'am, 1126. Ma'am, 102, ma'am. Ma'am, 118. Ma'am, 105. Ma'am, 181. 972. আর কেউ Ma'am, 1051. Ma'am, 1115. 1051 পাচ্ছি না কি নাম আপনার কোথায় এটা A section, ma'am. ফেস সেকশন ডাকা হইছে সি সেকশনে কেউ বাকি আছে আর ক্লোজ করে দিলাম আমি ম্যাম 40 নাকি কারেন্ট চলে গেছে? ঠিক আছে সি সেকশন আপনারা বিদায় হন এ সেকশন ডাকতেছে এখন হ্যাঁ